আমরা আজকে দ্রাব্যতার অঙ্কের যে গ নাম্বারের অঙ্ক, এটা তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়েছি। আজকে আমরা তোমাদের ঘ নাম্বার অঙ্কটা দেখাতে চাই, যদি তোমাদের সবকিছু ঠিক থাকে। আমরা কথা না বাড়িয়ে অঙ্কের দিকে চলে যেতে চাই। তো প্রথমে আমরা পড়বো এখন আরো কিছু অঙ্ক, যে অঙ্কগুলো তারপর সিকিউয়ে যাব। এই দেখো, 63 নাম্বার অঙ্ক। 63 এবং 65 নাম্বার অঙ্ক একই অঙ্ক। দুই বই থেকে অঙ্ক দুইটা কপি করা হয়েছে, এবং এই দুই বইয়ের মধ্যে একটা বই অঙ্কটা সঠিক দেয়া ছিল উত্তর, আর একটা বইয়ের অঙ্কটা সঠিক দেয়া ছিল না। তো আমরা কোনটা সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি সেটা নিয়ে এখন কথা বলবো। তো প্রথমে দেখো, প্রথমে যদি আমরা দেখি এই অঙ্কের কথা, যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় MOH2 এর দ্রাব্যতার গুণফল এত। একই তাপমাত্রায় এর 70% কি হয়, বিয়োজিত হয়। অর্থাৎ তুমি MOH2 নামক যে যৌগটি দেখতে পাচ্ছ, তা পুরোপুরি বিয়োজিত হয় না, 70 ভাগ বিয়োজিত হয়। সবাই যেভাবে অঙ্কটা, না সবাই না, মানে কিছু কিছু বইয়ে যেভাবে অঙ্কটা করে দেয়া আছে ভুল পদ্ধতির মাধ্যমে, সেটা আমরা আগে দেখতে চাই। প্রথমে দেখবো ভুল মেথড বা ভুল পদ্ধতি। ভুল পদ্ধতি, ওকে। আচ্ছা, ভুল পদ্ধতি। ভুল পদ্ধতি কিভাবে হয় প্রথমে দেখবো আমরা। MOH2 বিয়োজিত হলো, হওয়ার পর কি, M2 প্লাস আর কি 2H মাইনাস। এটার কেএসপি ইকুয়াল কি, আমরা নিশ্চয়ই গত ক্লাসে শিখেছি যে এটার কেএসপি হবে 4s কিউব। নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, কেএসপি হয়ে গেল কি 4s কিউব। যদি কেএসপি 4s কিউব হয়, তাহলে 4s কিউব বা এস এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব, কেএসপি ভাগ 4 কিউবিক রুট। তো এখন এখন হচ্ছে এখানে 1.5 × 10⁻⁸। এই দেখো, 1.5 × 10⁻⁸ ভাগ হচ্ছে 4। আর এইখানে আমরা এটা পেলাম। নিশ্চয়ই বুঝতে পারছো, যেই মানটা আসবে এখানে, যেই মানটা আসবে সেই মানটা কত দেখতে হবে। তো আমরা যেই ভ্যালুটা পাবো, এখানে এখানে একটা ভ্যালু পাবো। হুম এখানে একটা ভ্যালু পাবো। এই যে যে ভ্যালুটা আমরা পাবো, এই ভ্যালুটা কত হবে, আমরা আমরা একটু হিসাব করে দেখি। সেটা হচ্ছে 1.5 × 10⁻⁸ ভাগ হচ্ছে ভাগ 4, পাইলাম। এবার আমরা কিউবিক রুট দিব। কিউবিক রুট কিউবিক রুট দিলে এখানে যে ভাগফল আসে, সেই ভাগফলটা হচ্ছে 1.55 × 10⁻³ মোলার। এটা পাইলাম। এখন যেহেতু এটা 70 ভাগ বিয়োজিত হয়, তাই সবাই যেটা করে, 1.55 × 10⁻³ কে 70 দিয়ে গুণ করে 70 ভাগ 100 দিয়ে দেয়। তাহলে এখন কি হবে, এটা গুণ 0.7। তাহলে এটার উত্তর আসে হচ্ছে 1.087 × 10⁻³ এইভাবে অঙ্কটা অনেকে করে, হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হয় এই অঙ্কটা এইভাবে করা ঠিক না, এটা সঠিক নিয়ম না। কোনো কোনো বইয়ে অন্যভাবে অঙ্কটা করে দেওয়া আছে, এবং যে বইয়ে অন্যভাবে অঙ্কটা করে দেওয়া আছে আমার কাছে ওই অঙ্কটা সঠিক মনে হয়। এটা ভুল। সঠিকটা কি এবার চলো আমরা দেখে নিই। তুমি এই যৌগটা যখন সলভ করছো, এই যে দেখো, MOH2, MOH2 বিয়োজিত হলো, হওয়ার পর কি M2 প্লাস আর কি 3OH মাইনাস, রাইট। আচ্ছা, মনে করে দ্রাব্যতা এস, তাহলে এর দ্রাব্যতাও কি হবে, এস হবে। আর এটা কি হবে, 3s হবে। এটা হওয়ার কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা তো শতভাগ বিয়োজিত হয় না। এর আগে যতগুলো অঙ্ক করেছি সবগুলোতে এটা শতভাগ বিয়োজিত হতো। তাহলে এটা যেহেতু শতভাগ বিয়োজিত হয় না, 70 ভাগ বিয়োজিত হয়, তার মানে এটা হচ্ছে 0.7s। আর এটা হচ্ছে 3 গুণ 0.7 × s। আচ্ছা, দুঃখিত, এখানে 3 না, এটা 2 হবে। এটা 2, তাহলে 2 গুণ 0.7 × s। তাহলে এখন কি দাঁড়ায় ঘটনা, কেএসপি ইকুয়াল 0.7s গুণ 2 গুণ 0.7 মানে কি 1.4, 1.4s এর উপর পাওয়ার 2। তাহলে এবার কেএসপি ইকুয়াল কি হবে, কেএসপি ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে 1.4 স্কোয়ার গুণ 0.7। তাহলে এটা হচ্ছে এই যে 1.372 গুণ s কিউব, এটা আসবে। এখন আমরা যদি এইখানে এইখানে আমরা কি করি, s কিউবের মান থেকে এস বের করি শুধু, অর্থাৎ শুধু এস বের করি। এস ইকুয়াল কি হবে, কেএসপি ভাগ 1.372 দিয়ে কিউবিক রুট। তাহলে কেএসপির ভ্যালু কত, কেএসপির ভ্যালু হচ্ছে 1.5 × 10⁻⁸ ভাগ কত, 1.372। তাহলে এখন কি হবে ঘটনা, এই যে 1.5e−8 ভাগ 1.372, এবার শিফট। তাহলে এটার উত্তর আসবে 2.219 × 10⁻³ এটা হচ্ছে সঠিক উত্তর। এইরকম অঙ্ক একদম সেম অ্যাজ হচ্ছে 65 নাম্বার অঙ্ক একই মেথডে করতে হবে।
বলে এটা ক্লিয়ার কিনা, সবাই যারা অঙ্ক করলা মানে দেখলা ক্লাসটা, তারা সবাই আমাকে কমেন্ট করে জানাও যে অঙ্কটা কিভাবে করতে হবে, তুমি ব্যাপারটা ক্লিয়ার কিনা, এই অঙ্কটা কিভাবে করতে হবে তুমি সেটা ক্লিয়ার কিনা। এবার আসো এই 65 নম্বর একই অঙ্ক। আমরা এখন কথা বলবো আয়নিক গুণফল নিয়ে। আয়নিক গুণফল নিয়ে, হ্যাঁ, তোমাদের একটু মনোযোগ দিতে হবে, আদারওয়াইজ আয়নিক গুণফল পুরো ব্যাপারটা আমাদের পক্ষে শেষ করা কি হবে না, সম্ভব হবে না। ওকে, আমরা কথা বলবো কি নিয়ে? আয়নিক গুণফল নিয়ে। ওকে, দেখো, আয়নিক গুণফল, আয়নিক গুণফল, ক্লিয়ার? ওকে, দেখো, বা সংক্ষেপে হচ্ছে আইপি। আইপি বা কোথাও কোথাও লেখা হয় কে আইপি, একই কথা। ওকে, আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট। তাহলে আয়নিক গুণফল কি? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, তাপমাত্রায় কোন কোন লবণের বিয়োজনে, কোন লবণের বিয়োজনে প্রাপ্ত আয়ন সমূহের, সমূহের ঘনমাত্রার, ঘনমাত্রার ঘাতসহ গুণফল। তাহলে স্থির তাপমাত্রায় কোন লবণের বিয়োজনে প্রাপ্ত আয়ন সমূহের ঘনমাত্রার ঘাতসহ গুণফল, গুণফলকে আয়নিক গুণফল বলে, আয়নিক গুণফল বলে। এই তো, তাহলে কি বললাম বলতো? স্থির তাপমাত্রায়, এই দেখো, স্থির তাপমাত্রায় কোন লবণের বিয়োজনে প্রাপ্ত আয়ন সমূহের ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে আয়নিক গুণফল বলে। ওকে, তো আয়নিক গুণফলকে আমরা যদি কে আইপি দ্বারা প্রকাশ করি, কে আইপি দ্বারা প্রকাশ করি, তাহলে কি, বা কে আইপি বা অনলি আইপি দিয়েও প্রকাশ করতে পারি। আচ্ছা, একটু চিন্তা করো তো, কে বলতে পারো যে দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? দেখো, দ্রাব্যতার গুণফলে যা বলা হয়েছে আয়নিক গুণফলে তাই বলা হয়েছে, কিন্তু দ্রাব্যতার গুণফলে বলা হয়েছে যে দ্রবণটা মাস্ট বি সম্পৃক্ত হতে হবে। আর আয়নিক গুণফলে কি, যে তুমি ঘনমাত্রা যখন নিয়ে কাজ করবা তখন ওই ঘনমাত্রাটা মানে দ্রবণটা সম্পৃক্ত, অসম্পৃক্ত অথবা অধঃক্ষিপ্ত যে কোনোটাই হতে পারে, কিন্তু গাণিতিক সমীকরণ কিন্তু একই হবে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি, দ্রাব্যতার গুণফলের গাণিতিক সমীকরণ যা, আয়নিক গুণফলের গাণিতিক সমীকরণ তাই। কিন্তু প্রবলেম কি? প্রবলেম হচ্ছে দ্রাব্যতার গুণ কনসেপ্টে প্রবলেম। দ্রাব্যতার গুণফলে দ্রবণটা সম্পৃক্ত হতে হবে, আয়নিক গুণফলে দ্রবণটা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অধঃক্ষিপ্ত যে কোনোটাই হতে পারে। তো চলো আমরা এটা নিয়ে এখন কথা বলি। তো প্রথম কথা হচ্ছে, প্রথম কথা ধরো আমরা ক্যালসিয়াম ফ্লোরাইড নিয়ে কাজ করছিলাম, এটা বিয়োজিত হলো, হওয়ার পর কি পাইলাম? ক্যালসিয়াম 2+, আর পাইলাম 2F-। তো এখন আমরা কেএসপি লিখলাম, দ্রাব্যতার গুণফল। তাহলে কি হবে? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু কি হবে? ক্লোরাইডের ঘনমাত্রা, পাওয়ার কি হবে? 2। এটা হচ্ছে দ্রাব্যতার গুণফলের অঙ্ক। ওকে, আচ্ছা, এবার আসো, যদি আমরা আয়নিক গুণফল নিয়ে কাজ করি, এ আইপি নিয়ে কাজ করি, তাহলে কি হবে? একই, একই হবে। এই দেখো, একই ঘটনা ঘটবে, একই ঘটনা ঘটবে, রাইট? কেএসপি নিয়ে কাজ করো আর কেআইপি নিয়ে কাজ করো, একই ঘটনা ঘটবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে কেএসপি নিয়ে যে ঘটনা ঘটবে, কেআইপি নিয়ে একই ঘটনা ঘটবে। শর্ত হচ্ছে যে এই দ্রাব্যতার গুণফলটা সম্পৃক্ত দ্রবণ ছাড়া অন্য কোনো ভাবে নির্ণয় করার সুযোগ নেই। কিন্তু আয়নিক গুণফল সম্পৃক্ত, অসম্পৃক্ত, অধঃক্ষিপ্ত যে কোনো দ্রবণই নির্ণয় করা যায়। তুমি সম্পৃক্ত দ্রবণের জন্য আয়নিক গুণফল নির্ণয় করতে পারবা, অসম্পৃক্ত দ্রবণও আয়নিক গুণফল নির্ণয় করতে পারবা, অধঃক্ষিপ্ত দ্রবণও আয়নিক গুণফল নির্ণয় করতে পারবা। কিন্তু দ্রাব্যতার গুণফল একটা ধ্রুবক মান, নির্দিষ্ট পদার্থের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফলের মান অল টাইম ধ্রুবক হয়, এবং এই মানটা সম্পৃক্ত দ্রবণ ছাড়া নির্ণয় করা সম্ভব না। তাহলে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করছি, কে দ্রুত উত্তর করতে পারো, খেয়াল করো এবং বুঝে উত্তর দাও। আয়নিক গুণফল নিয়ে আমরা যখন কাজ করব, তখন দ্রবণ যেমনই হোক তার আয়নিক গুণফল পাওয়া যাবে। আর সম্পৃক্ত দ্রবণ নিয়ে যখন কাজ করব, তখন দ্রবণ যেমনই হোক তোমার হচ্ছে দ্রাব্যতার গুণফল নির্ণয় করা যাবে না, দ্রবণটা সম্পৃক্তই হইতে হবে। তো এখন এক কথায় দ্রাব্যতার গুণফলের মানটা ধ্রুবক মান, আমরা হয়তো বা এটা বই থেকে বা চার্ট থেকে অটোমেটিক জানতে পারবো কোন পদার্থের কোন তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল কত। এখন কোশ্চেন হচ্ছে যে আমাকে যখন একটা দ্রবণ দেওয়া হবে, তখন আমি যে কোনো মুহূর্তে তার আয়নিক গুণফলটা চেক করব। যে কোনো মুহূর্তে কি করব? আয়নিক গুণফল চেক করব। দেখব যে এই পদার্থের আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের থেকে পার্থক্যটা কেমন হয়। মানে আয়নিক গুণফল আর দ্রাব্যতার গুণফল কি একই হয়, নাকি আয়নিক গুণফল বেশি হয়, নাকি দ্রাব্যতার গুণফল সমান হয়, মানে কম হয়। অর্থাৎ যদি আমি দেখি কোন একটা দ্রবণের দ্রাব্যতার গুণফলের মান তো ধ্রুবক, মানে এটা মনে করো অঙ্কে দেয়াই থাকবে, দিয়ে তোমাকে যদি বলে যে এটা দ্রবণটার অবস্থা কি, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অধঃক্ষিপ্ত, তুমি সেটা চেক করো।
তখন তুমি প্রতিনিয়ত আয়নিক গুণফলের মান চেক করবা। আয়নিক গুণফলের মান চেক করে কি করবা, যদি দেখো দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের মান কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তাহলে বুঝবা এটা কি, দ্রবণটা সম্পৃক্ত। কারণ আয়নিক গুণফলের মান তখনই দ্রাব্যতার গুণফলের মান সমান হবে যখন ওই দ্রবণটা কি হবে, সম্পৃক্ত হবে। কারণ দ্রাব্যতার গুণফল তো সম্পৃক্ত দ্রবণ ছাড়া নির্ণয় করা যায় না, আয়নিক গুণফল যে কোনো সময় নির্ণয় করা যায়। তাহলে বাস্তবে তোমাকে যখন একটা দ্রবণ দেওয়া হবে এবং তার আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতার গুণফলের মান সমান হয়ে যায়, তাহলে বুঝবা দ্রবণটা সম্পৃক্ত। যদি আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের থেকে বেশি হয়, তাহলে বুঝবা অধঃক্ষিপ্ত। আর যদি কম হয়, তাহলে বুঝবা কি, অসম্পৃক্ত। চলো আমরা এই কথাটা খাতায় লিখে নিই। এক কথায়, যখন কিনা কেএসপি বনাম না ইকুয়াল কেআইপি, তখন দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। ওকে। এবার যদি কেএসপি বড় হয় কার থেকে, কেআইপি থেকে, তাহলে এটা হবে কি, এটা হবে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। যদি কেআইপি বড় হয় কার থেকে, কেএসপি থেকে, তাহলে এটা হবে অধঃক্ষিপ্ত দ্রবণ। তাহলে কেএসপি ইকুয়াল কেআইপি হলো সম্পৃক্ত দ্রবণ, কেএসপি যদি কেআইপি থেকে বড় হয় তাহলে কি হবে, অসম্পৃক্ত। আর কেআইপি যদি বড় হয় তাহলে এটা হবে কি, অধঃক্ষিপ্ত দ্রবণ। আমরা কি এটা মনে রাখতে পারবো? নিশ্চয়ই পারবো। তাহলে আমরা এখন একটা সিকিউ পড়বো, একটা সিকিউ ম্যাথ পড়বো। হ্যাঁ, খাতায় তোমরা ম্যাথটা উঠাইতে পারো। প্রথমে আমরা একটা সিকিউ ম্যাথ পড়বো, অর্থাৎ ঘ নাম্বারের জন্য, ঘ নাম্বারের জন্য। ওকে। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে একটা পাত্র নিলাম। আচ্ছা, তার জন্য আমরা প্রথমে ধরো এটা এই পাত্র নিলাম, ঘনমাত্রা ক্যালসিয়াম ক্লোরাইড, ঘনমাত্রা 6 × 10⁻³ মোলার। আর এর আয়তন হচ্ছে, কোথায় লিখবো, আচ্ছা এখানে লিখে 40 ml। এবার আমরা বি পাত্র নিলাম, এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, ঘনমাত্রা 0.04 মোলার, আর আয়তন হচ্ছে 30 ml। এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের, এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড এর কেএসপি ইকুয়াল 4 × 10⁻11। এটা অঙ্কে দেয়া আছে, এটা হচ্ছে কোশ্চেন। এবার ঘ নাম্বারে তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এ প্লাস বি দ্রবণে, মানে এ আর বি দ্রবণকে তুমি যদি মিশায় দাও, এ প্লাস বি দ্রবণে দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইড এর অধঃক্ষেপ পড়বে কিনা, অধঃক্ষেপ পড়বে কিনা ব্যাখ্যা করো। তাহলে কি বললো, এ প্লাস বি দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের অধঃক্ষেপ পড়বে কিনা ব্যাখ্যা করো, এটাই কোশ্চেন। তাহলে কেএসপি তো দেয়া আছে, আমাদের চেক করতে হবে কি, কেআইপি। যদি কেএসপি আর কেআইপি সমান হয় তাহলে বুঝবো সম্পৃক্ত, যদি কেআইপি বড় হয় তাহলে বুঝবো কি, অধঃক্ষিপ্ত। আর যদি কেআইপি ছোট হয় তাহলে বুঝবো কি, অসম্পৃক্ত। তো এই অঙ্কটা, এটা একটা কোশ্চেন। এই অঙ্ক সলভ করার পূর্বে তোমাদেরকে আরো কিছু টেকনিক শিখতে হবে। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে যাদের কাছে দ্রাব্যতার গুণফলের অঙ্ক কঠিন লাগে, তাদেরকে আমরা দুইটা টেকনিক শিখাবো, যার মাধ্যমে তোমার কাছে অঙ্কটা অনেকখানি সহজ হয়ে যাবে। তো এই দুইটা টেকনিক কি, তার মধ্যে একটা গতদিন শিখিয়েছি, আজকে এখন একটা শিখাবো। দেখো, এটা এই অঙ্কের সলভের জন্য আমাদের দরকার হবে, বাট এই অঙ্কের পার্ট না, অংশ না। আমরা টিপস লিখে রাখবো খাতায়। মনে করো একটা লবণ, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলি, এর ঘনমাত্রা 0.1 মোলার। কিন্তু আমার এখন জানতে মন চাই ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত হবে, মানে এই লবণের ঘনমাত্রা এটা, বাট এর আয়নের ঘনমাত্রা কত হবে, যেমন ক্লোরাইডের ঘনমাত্রা কত, এটা আমাদের জানতে মন চাই। ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা দেয়া আছে অঙ্কে, ক্যালসিয়াম না দুঃখিত ক্যালসিয়াম ক্লোরাইডের দেয়া আছে। আর আমাদের জানতে মন চাই কি, ক্যালসিয়াম 2+ আর ক্লোরাইড। এর জন্য আমরা কিছু টেকনিক ব্যবহার করব। আয়ন লিখলাম খাতায়, আয়ন থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল লবণ লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এটা লবণের ঘনমাত্রা বুঝলাম, ইন্টু কি, সহগ। তাহলে আয়নের ঘনমাত্রা ইকুয়াল লবণের ঘনমাত্রা ইন্টু ওই আয়নের কি, সহগ। আয়নের ঘনমাত্রা ইকুয়াল লবণের ঘনমাত্রা ইন্টু ওই আয়নের সহগ। তো এখন দেখো, ধরে নাও ক্যালসিয়াম 2+ এই আয়ন ইকুয়াল লবণ কত, 0.1 মোলার, ইন্টু ক্যালসিয়ামের সহগ কত, 1। তাহলে এটা একই হয়, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার যদি ক্লোরাইড নিয়ে কাজ করো, কি নিয়ে কাজ করো, ক্লোরাইড, তাহলে ঘনমাত্রা 0.1 ইন্টু ক্লোরাইড আয়নের সহগ কত, 2। দেখো, এই যে ক্লোরাইডের সহগ কত, 2, তাহলে এর ঘনমাত্রার সাথে 2 গুণ করবো, তাহলে কত আসবে বলো তো, 0.2 মোলার। অর্থাৎ আয়নের ঘনমাত্রা বের করতে হলে লবণের ঘনমাত্রার সাথে ওই আয়নটার সহগ গুণ করতে হবে। এটা হচ্ছে একটা শর্টকাট, তবে এই শর্টকাটটা তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা। ওকে, লিখতে পারবা, কোনো অসুবিধা নাই।
এটা ডিটেলটা কি, যে কেন এমন হয়, কেন সহগ গুণ করতে হয়, রাইট? চলো আমরা এটা নিয়ে কথা বলি। এই দেখো ক্যালসিয়াম ক্লোরাইড বিয়োজিত হলো, হয়ে কি উৎপন্ন করলো? ক্যালসিয়াম 2+ আর কি 2Cl-। নিশ্চয়ই বুঝতে পারছো এটা 1 মোল বিক্রিয়া করলে এটা 1 মোল উৎপন্ন হয়, আর এটা পাওয়া যায় কত মোল? 2 মোল। তাহলে এখন বোঝার চেষ্টা করো, এর ঘনমাত্রা এর ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, এর ঘনমাত্রাও 0.1 মোলার হবে। তাহলে এর ঘনমাত্রা কত হবে? 2 × 0.1, তার মানে কত? 0.2। অর্থাৎ কেন? কারণ এইটা এইটা 1 মোল থেকে, এটা 1 মোলই উৎপন্ন হয়, কিন্তু এটা 1 মোল থেকে তো এটা উৎপন্ন হয় কত মোল? 2 মোল। এটা 1 মোল থেকে এটা 1 মোল উৎপন্ন হয়, কিন্তু এটা 1 মোল থেকে এটা উৎপন্ন হয় কত মোল? 2 মোল। তাই ঘনমাত্রার সাথে সহগ কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এবার আমি প্রশ্ন করি, সবাই আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি বুঝে নিব বুঝতে পারছো কিনা। আর যদি না বুঝো অবশ্যই কোশ্চেন করো, তাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে বিপদে পড়ে যাবা, অনেক কিছু বুঝবা না। ধরে নাও এর ঘনমাত্রা 0.1 মোলার এই ক্ষারের, তাহলে এই আয়নিক যৌগটার ঘনমাত্রা 0.1 মোলার হলে Fe3+ এর ঘনমাত্রা কত, আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? Fe3+ এর ঘনমাত্রা কত, আর হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? ওকে, ধন্যবাদ। এটা 0.1 মোলার, তোমরা অনেক ভালো বুঝছো, চমৎকার, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা অ্যাক্টিভ নাই তারা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো, উত্তর দেওয়ার চেষ্টা করো। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার মনে হয় এইটুক হচ্ছে আমাদের কোশ্চেনটা সলভ করতে কাজে লাগবে। তো চলো আমরা আবার আমাদের ওই সিকিউ ম্যাথটাতে ফিরে যাই। এই একটা ম্যাথ এত মনোযোগ দিয়ে পড়ো, কারণ এই একটা ম্যাথ বুঝলে এরকম প্রায় ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে বোর্ডে যেগুলো আসছে এই কনসেপ্টের, তুমি অটোমেটিক পারবা। তো চলো আমরা এখন, প্রশ্ন হচ্ছে যে এ আর বি যেখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড, এদেরকে যখন আমি একত্রে মিশিয়ে দিব তখন উৎপন্ন হবে ক্যালসিয়াম ফ্লোরাইড। এখন এ আর বি দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের কোনো অধক্ষেপ পড়বে কিনা? ক্লিয়ার? আচ্ছা, অধক্ষেপ পড়বে কিনা সেই ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, ক্যালসিয়াম ফ্লোরাইডের কোনো অধক্ষেপ পড়বে কিনা আমরা যদি চিন্তা করি, তাহলে যেটা করতে হবে, কি করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে যে এদের মধ্যে বিক্রিয়া হলে ক্যালসিয়াম ফ্লোরাইড উৎপন্ন হয় কিনা। আসলে তো হয়, দেখো এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এর মধ্যে যদি তুমি সোডিয়াম ফ্লোরাইড যোগ করো তাহলে কি হবে? ক্যালসিয়াম ফ্লোরাইড হবে। আর কি হবে? সোডিয়াম ক্লোরাইড হবে। এই তো উৎপন্ন হয়। অধক্ষেপ পড়বে কিনা এই সিদ্ধান্ত নিতে হলে তোমাকে চেক করতে হবে কেআইপি, দেখতে হবে যে কেএসপির মানের সাথে কেআইপির মানের পার্থক্য কতটুকু। যদি তুমি দেখো কেএসপির থেকে কেআইপি বড়, কেএসপির থেকে কেআইপি কি বড়, তাহলে তুমি বুঝে গেলা কি পড়বে, অধক্ষেপ পড়বে। আর যদি দেখো যে না, কেএসপির থেকে কেআইপি কি না, বড় না, তাহলে বুঝবা কি, অধক্ষেপ পড়বে না। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো আমরা সামনের দিকে এগোই, আমরা কিভাবে এখন এই আলোচনা করতে পারি। তো ফার্স্টে আমাদের যে কাজ বা কোশ্চেন সেইটা হচ্ছে, কি কোশ্চেন কাজ, যে আমরা যদি ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি বের করতে চাই, আমাদের কি দরকার সেটা আমরা আগে বুঝে নেই। ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা প্লাস হচ্ছে যে 2F-। তাহলে আমি যদি কেআইপি বের করতে চাই এখানে, তাহলে কি লাগবে আমাদের? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা লাগবে। আর কার ঘনমাত্রা লাগবে বলতো? ফ্লোরাইডের ঘনমাত্রা পাওয়ার 2। অর্থাৎ আমার দরকার এইটার ঘনমাত্রা, রাইট? ভালো করে বুঝো, ক্যালসিয়াম ফ্লোরাইড বিয়োজিত হয়ে ক্যালসিয়াম 2+ আর 2F- উৎপন্ন হবে। তাহলে আমি যদি কেআইপি চেক করি কি পাবো? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। আর কি পাবো? ফ্লোরাইডের ঘনমাত্রা। এখন এই মানগুলা আমরা কোথা থেকে পাবো? অঙ্কের সমতাকরণ করতে হবে কিনা, করলে ভালো, না করলে এইখানে সমতাকরণের প্রয়োজন নাই, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এই মান আর এই মান দুইটা যদি পেয়ে যাই আমরা উদ্দীপকের ডেটা থেকে, কার মান? ক্যালসিয়াম 2+ এবং ফ্লোরাইডের ঘনমাত্রা পেয়ে যাই, তাহলে আমরা এই মানটা আমরা কেআইপি পেয়ে যাব। এখন আমার কোশ্চেন, এই মান দুইটা কোথা থেকে পাবো? ক্যালসিয়াম 2+ এবং ফ্লোরাইডের মানটা কোথা থেকে পাবো? কারো কোনো আইডিয়া আছে নাকি কোথা থেকে পাবো? চলো, যাদের আমাদের আইডিয়া আছে ভালো, যাদের আইডিয়া নাই এখন আমরা আইডিয়া তৈরি করি। ভালো করে বোঝো, সবাই কমেন্ট করার চেষ্টা করো। এইখানে দেখো, এখানে যে ভ্যালু দেওয়া আছে এটা কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের ভ্যালু। তো আমরা কি এইখান থেকে ক্যালসিয়াম 2+ বের করতে পারি না? ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কি ক্যালসিয়াম 2+ এর ঘনত্ব বের করতে পারি, না পারি না? আমরা দেখতে পাচ্ছি এই ঘনমাত্রা ক্যালসিয়াম ক্লোরাইডের, সেখানে ক্যালসিয়ামের সহগ কত? 1। তাহলে আমরা ইজিলি ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইকুয়াল লিখতে পারি কত? 6 × 10⁻³ মোলার। ইজিলি এটা লিখতে পারি, নিশ্চয়ই বুঝো। এখন আমরা কি এইখান থেকে অনুরূপ ভাবে ফ্লোরাইড বের করতে পারি না? তাও কিন্তু পারি। দেখো এই ঘনমাত্রা আর এই ফ্লোরাইড সহগ 1, তাহলে সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা 0.04, সেটাই ফ্লোরাইডের ঘনমাত্রা হয়ে যাবে। তো আমার কোশ্চেন, আমার কি কোশ্চেন, যে আসলে এটা কি ঠিক কিনা, এইটা কি ঠিক কিনা? উত্তর হচ্ছে এই ঘনমাত্রাটা ঠিক। কত এমএল এর জন্য? 40 ml এর জন্য। অর্থাৎ দ্রবণটা যদি 40 ml হয় তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা এটাই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। কিন্তু
কে বলতে পারে যে এ আর বি দ্রবণটাকে যখন আমরা একত্রে মিশিয়ে দিব তখন আয়তন কি 40 ml হবে নাকি আয়তন চেঞ্জ হয়ে যাবে? বলো দেখি তোমরা। ওই যে একজন সঞ্জনা কমেন্ট করছো আয়তন হয়ে যাবে 70 ml। তাহলে তুমি চিন্তা করো 40 ml আয়তনে যে ঘনমাত্রা 6 × 10⁻³ 70 ml কিন্তু ওই ঘনমাত্রা কি না, 6 × 10⁻³ না। আমার কথাটা কি বুঝছো না বুঝো নাই? তাহলে আমাদের কি করতে হবে, 70 ml এর জন্য এটা বের করতে হবে। কিভাবে আমরা এটা বের করবো খেয়াল করো। আমরা ঘনমাত্রা পরিবর্তনের একটা সূত্র জানি, এই যে C1V1 = C2V2। প্রাথমিক ঘনমাত্রা প্রাথমিক আয়তন, পরিবর্তিত ঘনমাত্রা পরিবর্তিত আয়তন। তাহলে তোমরা খাতায় লিখবা এবং আমার সাথে সাথে বলবা যে আসল কাহিনীটা কি, কত হওয়া উচিত। এইখানে দেখো, খেয়াল করো, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, নিচের এই অংশগুলো মুছে দিচ্ছি। দেখো এবার আমাকে একটু বলো যে ক্যালসিয়াম 2+ এর প্রাথমিক ঘনমাত্রা কত? ক্যালসিয়াম 2+ এর প্রাথমিক ঘনমাত্রা কত? C1 কত? এই যে C1V1 = C2V2 না? তাহলে C2 অর্থাৎ পরিবর্তিত ঘনমাত্রা আমরা এখন বের করছি। এভাবে লিখতে হবে খাতায়, মিশ্রণে মিশ্রণে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা নাকি। তাহলে C1 এর মান কত? এই যে প্রাথমিক ঘনমাত্রা, এই দেখো 6 × 10⁻³ মোলার। V1 কত? কত ml? 40 ml। C2 বের করবো আমরা। আর V2 কত? 40 + 30 ইকুয়াল কত ml? 70 ml। তাহলে আমরা এখন কি অ্যাপ্লাই করতে পারি? C1V1 = C2V2। তাহলে কে বলবে তাড়াতাড়ি C2 মানে কত হচ্ছে? C1V1 ভাগ V2। C1V1 ভাগ কি V2? হিসাব করে তাড়াতাড়ি বলো, C1V1 ভাগ V2 করলে কত হয়? C1V1 ভাগ V2 করলে কত হয় একটু হিসাব করে বলো তাড়াতাড়ি। তাহলে C1 এর মান হচ্ছে 6 × 10⁻³ গুণ V1 কত 40 ভাগ V2 কত 70। তাহলে উত্তর হচ্ছে 3.43 ইন্টু 10⁻³ মোলার। এটা হচ্ছে উত্তর। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এটা কার ঘনমাত্রা? এই ঘনমাত্রাটা হচ্ছে মিশ্রণের মধ্যে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। কার মধ্যে? মিশ্রণের মধ্যে। আমরা এবার কথা বলবো মিশ্রণে কার ঘনমাত্রা বের করার জন্য, ফ্লোরাইডের জন্য। ওকে, তাহলে আমরা এবার একই একই কথা বলবো, একই কাজ করব। মিশ্রণে ফ্লোরাইড এর ঘনমাত্রা। তাহলে প্রথমে আমরা C1 দেখো, এখানে খেয়াল করে দেখো, এই দেখো সোডিয়াম ফ্লোরাইড কত? 0.04। তাহলে 0.04টাই হবে কার? ফ্লোরাইডের ঘনমাত্রা প্রাথমিক। আয়তন হবে কত ml? 30 ml। আর দুটা যোগ করলে তো বুঝেই গেল কি হবে, তাই না? তাহলে এখন C1 হচ্ছে 0.04 মোলার, V1 হচ্ছে 30 ml, আর C2 বের করব। আর V2 হচ্ছে 30 + 40 70 ml। তাহলে আমাদের হিসাব কি হওয়া উচিত? C1V1 = C2V2। তাহলে C2 ইকুয়াল কি হচ্ছে? C1V1 ভাগ V2। তাহলে এখন কি দাঁড়াবে ঘটনা? 0.04 গুণ V1 এর মান কত 30 ভাগ V2 70। উত্তর হচ্ছে 0.017 মোলার নাকি। এমন কিছু হয়ে গেল এটা। তাহলে আমরা এবার কেআইপি বের করব। কি বের করব? কেআইপি। কেআইপি কিভাবে বের করব? এই যে আমরা জানি ক্যালসিয়াম ফ্লোরাইড বিয়োজিত হলে ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2F- উৎপন্ন হবে। তাহলে কেআইপি কেআইপি ইকুয়াল ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইন্টু ফ্লোরাইডের ঘনমাত্রা পাওয়ার 2। তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? 3.43 ইন্টু 10⁻³ যেটা পেলাম আমরা, গুণ গুণ কি হবে? 0.017 স্কোয়ার। তাহলে গুণ 0.017, তো 9.91, 10 ইনভার্স কত 7 মোলার কিউব। এটা হচ্ছে কেআইপির মান। এটা হচ্ছে কেআইপির মান। ওকে, তো কেআইপির যদি এই মান হয় তাহলে কেআইপি কেআইপি যেহেতু কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, কেআইপি গ্রেটার দ্যান কেএসপি। দেখো কেএসপির মান অঙ্কে দেয়া ছিল কত? কেএসপির মান অঙ্কে দেয়া ছিল ক্যালসিয়াম ফ্লোরাইডের 4 × 10⁻11। তাহলে 10⁻11 বড় নাকি এইটা বড়? 4 × 10⁻11 বড় নাকি এই মানটা বড়? নিশ্চয়ই কেআইপির মানটা বড়। ইনভার্স 11 আর ইনভার্স 7 কোনটা বড়? ইনভার্স 11 বড়, দুঃখিত ইনভার্স 7 বড়। তাহলে কেআইপি গ্রেটার দ্যান কি কেএসপি? কেআইপি যখন গ্রেটার কেএসপি থেকে কি হয়, বড় হয়, তখন এটা কি পড়ে? অধক্ষেপ পড়ে। পদক্ষেপ পড়বে। আমাকে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। ঠিক আছে, আমরা এবার কথা বলতে চাই অন্য কোনো সিকিউ নিয়ে। এই যে আমরা আজকে যে অঙ্কটা এখন করলাম সেটা হচ্ছে এই অঙ্কটা, 1 নাম্বার সিকিউটা। ওকে, এই দেখো 1 ও 2 নং পাত্রের দ্রবণকে একত্রে মিশালে অধক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। এই অঙ্কটা এটা। ওকে, আচ্ছা,
এখানে ডিটেল করে দেওয়া আছে, একদম করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা পরবর্তী কোনো অঙ্কের দিকে যেতে চাই, যে অঙ্কগুলো তোমাদের করে দিলে ভালো হয়। দেখো তো এই অঙ্কটা একটু কমেন্ট করে জানাবা, আমি যখন অঙ্কটা পড়ে শেষ করব তোমরা এই অঙ্কটা পারবা কিনা। এই দেখো, জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে। পাত্র এ পাত্র বি এর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলে কোনো অধক্ষেপ সৃষ্টির সম্ভাবনা আছে কিনা। পাত্র এ এবং পাত্র বি এর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করা হলে কোনো অধক্ষেপ সৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এ দেখো, জিঙ্ক সালফেট আর জিঙ্ক হাইড্রোক্সাইড, না সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে, দুইটাকে একত্রে মেশানো হলে কি হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। বলো পারবা কিনা। এবার আমরা আলোচনা করতে যাই পরবর্তী একটা অঙ্কে, যে অঙ্কটা পারলে আমি ধরে নেই যে স্টুডেন্টদের আর এই নিয়মের অঙ্কে কোনো ধরনের কি থাকবে না, ভেজাল থাকবে না। এখন যে অঙ্কটা আমি তোমাদেরকে করাবো, যদি এই অঙ্ক করতে পারো, আমরা ধরে নিব তোমাদের এই ধরনের অঙ্কে আর কোনো ভেজাল থাকবে না। এই দেখো, 75 ml 3.5 × 10⁻² মোলার A3B2 দ্রবণ, ঠিক একইভাবে 125 ml এত মোলার XY2 দ্রবণ। 75 ml এত মোলার এটা দ্রবণ, এত ml এত মোলার এই দ্রবণ। কথা কি বুঝছো? প্রথমে কি বলছে, উদ্দীপকের পাত্র এক, আচ্ছা এখানে একটু ভুল আছে, পাত্র একের মিশ্রিত দ্রবণে B3- আয়নের ঘনমাত্রা কত। মানে এই পাত্র এক আর পাত্র দুইকে যদি আমরা মিশ্রিত করি, মানে এটা এরকম হলে ভালো হয় যে উদ্দীপকের পাত্র এক এবং পাত্র দুই এর কি দ্রবণে, মিশ্রিত দ্রবণে B3- এর ঘনমাত্রা কত গণনা করো। এইটা হচ্ছে কোশ্চেন, মানে আলাদা পাত্রে না, মিশ্রিত দ্রবণে। ওকে, তো এখন আমরা যেটা করব, খেয়াল করো, এই যে এইটা আর এইটার কি দ্রবণ, মিশ্রিত দ্রবণে ঘনমাত্রা কত হবে গণনা করবো আমরা। তো এই জন্য আমাদের কি করা উচিত, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, প্রথমে আমাদের এই B3- এর মিশ্রণে ঘনমাত্রা বের করার জন্য তোমাদের কাছে আমি কিছু কোশ্চেন করবো, উত্তর দাও। খেয়াল করি আমরা, এই মিশ্রণে B3- এর ঘনমাত্রা। তো প্রথমে হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। প্রাথমিক ঘনমাত্রা কত হবে, এই দেখো, এটা হচ্ছে লবণের ঘনমাত্রা, 3.5 × 10⁻³ 3.5 × 10⁻, কত বললাম, 2, দুঃখিত, এই যে 2 ইন্টু B3- এর সহগ কত। এই দেখো, এটা সহগ কত, এখানে সহগ কিন্তু 2, সহগ যেহেতু 2 তাই এর সাথে 2 গুণ করতে হবে। এবার প্রাথমিক আয়তন V1, দেখো তো V1 কত, প্রাথমিক আয়তন হচ্ছে 75 ml, 75 ml, তাহলে আমরা এখন কি করব, 75 ml লিখব। এবার পরিবর্তিত আয়তন বের করব, আর V2 হচ্ছে 75 + 125 ইকুয়াল হচ্ছে 200 ml। নিশ্চয়ই এটা বুঝতে পারার কথা, অঙ্কে দেয়া আছে, দেখো এই যে 75 এইটা আর 125 এইটা। হ্যাঁ, একজন বলছো S1V1 = S2V2, কোনো অসুবিধা নেই, একই কথা। আমরা দ্রাব্যতার প্রতি কেস ধরে নিয়েছি, এই জন্য অনেক সময় স্টুডেন্টদের বিভ্রান্ত হয় যে দ্রাব্যতার ঘনমাত্রা তারা একই মনে করে, দেখে আমরা C1V1 = C2V2 শেখাই, কিন্তু কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখানে C1V1 কি C2V2, তাহলে C2 কি হবে, এই দেখো C1 এর মান কত, 3.5 × 10⁻², V1 এর মান কত, 75 ml, আর V2 এর মান কত, 200। তাহলে এখন হিসাব করলে কি হবে, 3.5 × 10⁻² গুণ 75 ভাগ কত, 200, তাহলে একটা ভ্যালু আসবে। ঠিক আছে, আর 2 গুণ করতে হবে, যেটা 2 গুণ করি নাই তো, ভুল করেছে, যে 2 গুণ করতে হবে, 2 গুণ 75। তাহলে এখন কি আসবে, 3.5 × 10⁻³ আচ্ছা, গুণ 2 গুণ 75 ভাগ 200, তাহলে 0.026 যা আসে উত্তর, কত উত্তর আছে দেখো, 0.026, মানে 2.6 × 10⁻²5। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এটা ক্লিয়ার কিনা, এই অঙ্ক ক্লিয়ার কিনা, গ নাম্বার ক্লিয়ার কিনা, গ নাম্বার ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। হ্যাঁ, প্রথমে আমরা এই দুইটা পদার্থের কি করব, বিক্রিয়া করব, এই দুইটা পদার্থের বিক্রিয়া করব। আচ্ছা বলো তো একটু সবাই, এখানে এ এর যোজনী কত, বি এর যোজনী কত। ওকে দেখো, খেয়াল করো, দেখো এর যোজনী কত, 2, আর বি এর যোজনী কত, 3। এই দেখো, এর যোজনী এর কাছে গেছে, এর যোজনী ওর কাছে গেছে। এবার এক্স এর যোজনী কত, 2, ওয়াই এর যোজনী কত, 1। ক্লিয়ার। আমরা মনে রাখবো, এই ধরনের কাল্পনিক কোনো লবণ যদি দিয়ে দেয়, কখনো কাল্পনিক কোনো লবণ দিয়ে দেয়, তাহলে প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, তারপর প্রথমটা পজিটিভ, পরেরটা কি, নেগেটিভ। কাল্পনিক কোনো লবণ দিলেই দুইটা লবণ থাকবে, প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, প্রথমটা পজিটিভ পরেরটা কি, নেগেটিভ। তো আমরা এখন কি করব, A3B2, A3B2 যোগ কি হবে, XY2, এখন কি হবে একটু খেয়াল করো, এর পজিটিভ যাবে নেগেটিভের সাথে, তাহলে A Y2, যেহেতু এর যোজনী 2 আর ওয়াই এর যোজনী 1,
এবার খেয়াল করো, অনেকেই ভাববা যে বি এক্স, খেয়াল করো এখানে বি এর যোজনী কিন্তু 3, বি এর যোজনী কিন্তু 3 এখানে, আর এক্স এর যোজনী কিন্তু এখানে 2। তো অনেকে যেটা মনে করবে যে মনে হয় B2X3 এভাবে লিখবো, কিন্তু না, এভাবে লেখা যাবে না। কেন? কারণ এখানে এক্স কিন্তু পজিটিভ আর বি কিন্তু নেগেটিভ, পজিটিভটা আগে লিখতে হয়, নেগেটিভটা পরে লিখতে হয়। তাহলে আমরা এখন কি লিখবো? X3B2, এটা লিখবো। এখন বলছে অধক্ষেপ পড়বে কিনা, কার অধক্ষেপ সেটা বলে নাই প্রশ্নে, দেখো বলছে উদ্দীপকের পাত্র 1 ও পাত্র 2 এর মিশ্রণে অধক্ষেপ পড়বে কিনা, গাণিতিক ব্যাখ্যা দাও। কার অধক্ষেপ এটা কিন্তু বলে নাই। তো যেহেতু এখানে দ্রাব্যতার গুণফল দিছে কার, A y2 এর, তার মানে এখানে আয়নিক গুণফলও বের করতে হবে কার, A y2 এর। দ্রাব্যতার গুণফল যেহেতু A y2 এর দিয়েছে, আয়নিক গুণফলও বের করতে হবে কার, A y2 এর। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে আয়নিক গুণফল বের করার জন্য A y2 এর আয়নিক গুণফল যদি বের করতে হয়, A y2 এর আয়নিক গুণফল যদি বের করতে হয়, তাহলে A2 প্লাস যোগ কি হবে, 2y মাইনাস, রাইট? এরকম। তাহলে এখন এর আয়নিক গুণফল বের করতে হলে কি করতে হবে আমাদের? এই যে KSP ইকুয়াল কি হবে, A2 প্লাস এর ঘনমাত্রা ইন্টু কি, ওয়াই মাইনাস এর ঘনমাত্রা, এগুলো বের করতে হবে। তাহলে এই ভ্যালুগুলো কোথা থেকে পাবো হিসাব করো, এই ভ্যালুগুলো কোথা থেকে পাবো আমরা? সবাই আবার একটু চিন্তা করো। হুম, সবাই আবার একটু চিন্তা করো যে কিভাবে আমরা এই ভ্যালুগুলো বের করতে পারি। তাহলে আমরা এখন লিখবো খাতায় মিশ্রণে A2 প্লাস এর ঘনমাত্রা। তাহলে C1V1 ইকুয়াল C2V2 এমন। তো প্রাথমিক ঘনমাত্রা C1, খেয়াল করি C1 প্রাথমিক ঘনমাত্রা A2 প্লাসের জন্য। দেখো তো এ এর ঘনমাত্রা কত হবে, এই যে লবণের ঘনমাত্রার সাথে এর সহগ গুণ হবে, সহগ গুণ হবে, তা 3.5 ইন্টু 10^2, 3.5 ইন্টু 10^2 গুণ কত, 3, যেহেতু এর সহগ 3, এই যে এর সহগ 3। এবার V1 কত হবে? V1 হচ্ছে 75 ml, C2 বের করব। আর V2 কত হবে? 75 যোগ 125, 75 যোগ 125 ইকুয়াল 200 ml। তো এখন আমরা C2 বের করব। C2 বের করলে কি হবে? এই যে 3.5 ইন্টু 10^2 গুণ 3 গুণ V1 এর মান হচ্ছে 75 ভাগ V2 কত, 200। তাহলে C2 কত বের করবো আমরা এখন? তাহলে C2 কত আমরা বের করবো এখন, এটা বের করে ফেলবো। ওকে, কত হয় দেখো, 3.5, হ্যাঁ 3.5 ইন্টু 10^2 গুণ 3 গুণ 75 ভাগ 200। তাহলে উত্তর হয় 0.0393 মোলার। বলো, এটা বোঝো না এমন কেউ আছো নাকি? এইটা বোঝো না এমন কেউ আছো নাকি? একই কাজ করব আমরা কার জন্য? একই কাজ করব আমরা ওয়াই মাইনাসের জন্য। একদম একই কাজ করব আমরা, লিখবো মিশ্রণে, যে মিশ্রণে ওয়াই মাইনাসের এর ঘনমাত্রা। তাহলে আমরা কি লিখবো? C1V1 ইকুয়াল কি, C2V2। তাহলে C2 ইকুয়াল কি হবে, C1V1 ভাগ V2। তাহলে এখন কি দাঁড়াবে ঘটনা, একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি। ওয়াই মাইনাস, এই যে ওয়াই এর সহগ কত, 2, তাহলে 3 ইন্টু 10^3, এই যে 3 ইন্টু 10^3 গুণ, এবার ভি এর মান কত, ভি এ ওয়াই এর জন্য ভি 125, 125 ভাগ, এবার V2 কত হবে, 200, দুইটা যোগ করলে। তাহলে এখন উত্তর কত আসে বলো? এই যে 3E-3 গুণ 125 ভাগ কত, ভাগ 200। তাহলে উত্তর কত আসে? 1.8। উত্তর ঠিক আছে। ও আচ্ছা, ওয়াই এর সহগ তো গুণ করি নাই আমরা, ওয়াই এর সহগ তো গুণ করি না, ওয়াই এর সহগ 2 গুণ করতে হবে না, এই যে এখানে 2 গুণ করতে হবে না, 2 গুণ 125। তাহলে 3E-3 গুণ 2 গুণ 125 ভাগ 200, এটা হচ্ছে 3.75 ইন্টু 10^3 মোলার। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ এবার দেখো, আমরা যদি কেআইপি বের করি, কি বের করি, কেআইপি। এই দেখো এখানে কেআইপি যদি বের করি, যে এ ওয়াই টু বিয়োজিত হলো হওয়ার পর A2 প্লাস আর 2y মাইনাস, যদি আমরা এটা বের করি তাহলে KIP ইকুয়াল A2 প্লাস এর ঘনমাত্রা ইন্টু কি, ওয়াই মাইনাস এর ঘনমাত্রা পাওয়ার 2, এরকম ব্যাপারটা, ওয়াই মাইনাস এর ঘনমাত্রা পাওয়ার কি। তাহলে এখন কি দাঁড়াবে ঘটনা? তাহলে এখন যে ঘটনাটা দাঁড়াবে সেটা হচ্ছে
এই যে A2+ এর ঘনমাত্রা যেটা, A2+ এর ঘনমাত্রা যেটা আগে পেলাম কত, 0.0393 গুণ Y- এর ঘনমাত্রা 3.75 ইন্টু 10⁻³ উপর স্কোয়ার। তাহলে এটার সাথে এটা গুণ 0.0393, 3.75 E - 3 স্কোয়ার গুণ 0.0393। তাহলে উত্তর আসে কত? 5.52 আসে। কোথাও কি আমরা ভুল করেছি কোনো? কেআইপি আসে হচ্ছে, কেআইপি আসে হচ্ছে 5.526 ইন্টু 10⁻⁷। আর কেএসপির মান অঙ্কে দেয়া আছে কত? 9.4, ঠিকই আছে, 9.148 ইন্টু 10⁻⁷। ঠিকই আছে, এই দেখো 9 কেএসপি দেয়া আছে 9.148 ইন্টু 10⁻⁷। তাহলে কেএসপি বড় নাকি কেআইপি বড়? বলো তো এখানে কেএসপি বড় না কেআইপি বড়? কেএসপি বড়, তাই না? যেহেতু 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 কেএসপি গ্রেটার দ্যান কেআইপি, তাহলে অধক্ষেপ, অধক্ষেপ পড়বে না। বলো এই অঙ্ক বুঝলে মোটামুটি এই নিয়মের বাকি অঙ্কগুলো সহজেই পারা যায়। এই অঙ্ক বুঝলে এই নিয়মের বাকি অঙ্কগুলো সহজেই পারা যায়। এই অঙ্ক বুঝছো কি না আমাকে জানাও, সবাই জানাও। ওকে, তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী অঙ্কে যেতে চাই। ওকে, পরবর্তী অঙ্কে যেতে চাই। হ্যাঁ, পরবর্তী, এই নিয়মের অনেক অঙ্ক আছে, এই নিয়মের অনেক অঙ্ক আছে। আমরা ঢাকা বোর্ড 2022-এর একটা অঙ্ক করতে চাই। ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2022-এর অঙ্ক আমরা আজকে এই অঙ্কটা করব। তোমাদের আমি অঙ্কগুলো হোমওয়ার্ক দিব, অনেকগুলো অঙ্ক, সে অঙ্কগুলো তোমরা বাসায় করবা। আগামী ক্লাসে আমরা পুরোটা সলভ করে দিব। একটা টপিক বাকি থাকবে সময়ের প্রভাব, আগামী ক্লাসে মোটামুটি এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, আগামী ক্লাসে এটা শেষ হয়ে যাবে। দেখো, একটু খেয়াল করো, যদি টুকটাক সলভ বাকি থাকে, কিন্তু সলভ তো তোমরা নেও না সাধারণত। এই দেখো, Mn2, M2N3, PQ2, ভালো কথা। এই দেখো M2N3 যেটা দেখতে পাচ্ছ, M2N3 যেটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে PQ2 দেখতে পাচ্ছ। এই PQ2 এ দেখো ঘনমাত্রা দেয়া নাই, শুধু আয়তন দেয়া আছে। প্রশ্ন করছে যে 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 ও 2 নং পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে MQ এর অধক্ষেপ পড়বে। মানে বলার চেষ্টা করছে যে এর ঘনমাত্রা তো দেয়া নাই, কিন্তু এর ঘনমাত্রা কমপক্ষে কত হলে অধক্ষেপ পড়বে। তো কেআইপির মান তো দেয়া নাই, কিন্তু দ্রাব্যতার গুণফল দেয়া আছে। তা আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি দেখো, এখানে MQ3 দেয়া আছে না? প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পেরেছো, বলছে এই দ্রবণ আর এই দ্রবণ, কিন্তু এর ঘনমাত্রা কত হলে কি পড়বে, অধক্ষেপ পড়বে। তো আমরা MQ3 নিয়ে কাজ করছি। MQ3, MQ3 বিয়োজিত হলো, হওয়ার পর কি হবে, M3+ আর কি কিউ মাইনাস হবে। তো এখন এটার কেআইপি কি হবে? কেআইপি হচ্ছে M3+ এর ঘনমাত্রা ইন্টু কি, কিউ- এর ঘনমাত্রা পাওয়ার কিউব, তাই না? এখন, দুঃখিত, কেআইপি না, কেএসপি। এখন কেএসপির ভ্যালু তো এখানে দেয়া আছে। M3+ এর ঘনমাত্রা কি, M3+ এর ঘনমাত্রা, কেএসপির ভ্যালু এখানে দেয়া আছে। M3+ এর ঘনমাত্রা কি আমরা এখান থেকে বের করতে পারবো। এটা বের করতে হবে, এটা অঙ্কে দেয়া আছে, এটা বের করতে পারবো, এটা বের করতে হবে। এটার মান যেটা পাবো আমরা, সেটা কিন্তু পাবো সম্পৃক্ত দ্রবণে। কোন দ্রবণে পাবো? সম্পৃক্ত দ্রবণে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে এর মান যে আমরা সম্পৃক্ত দ্রবণে পাবো, এর মান যে আমরা সম্পৃক্ত দ্রবণে পাবো, এইটাতে কি অধক্ষেপ পড়বে? না। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে এটা যে পরিমাণ থাকবে, এর চাইতে তুমি যদি বেশি দাও তখন অধক্ষেপ পড়বে। কিন্তু এর থেকে কত বেশি দিবা সেটা তো আর নির্ণয় করা যাবে না। এজন্য তোমাকে বলতে হবে এটার মান বের করে কেএসপির মানকে কাজে লাগায়া, কেএসপির মানকে কাজে লাগায়া এটার মান বের করতে হবে। এটার মান বের করার পর বলতে হবে যে এই মানটা সম্পৃক্ত দ্রবণের জন্য এর চাইতে যদি একটু বেশি হয় তাহলে কি পড়বে, অধক্ষেপ পড়বে। অঙ্কের কনসেপ্ট কি বুঝতে পারছো কিনা? আমি আবার যদি অঙ্কটা বোঝাই, বলা হচ্ছে এর ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে, এর আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া নাই। আবার কেআইপির মান দেয়া আছে। বলছে 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে 1 নং ও 2 নং পাত্রের দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে কি পড়বে, অধক্ষেপ পড়বে। অধক্ষেপ তো পড়ে সম্পৃক্ত দ্রবণের থেকে বেশি পরিমাণ দ্রব্য থাকলে। তো সম্পৃক্ত দ্রবণের মান অনুযায়ী আমরা কেএসপির মানকে কাজে লাগায় এর ঘনমাত্রাটা বের করব। বের করার পর বলবো যে এর চাইতে বেশি হলে অধক্ষেপ পড়বে। তো চলো আমরা এটা নিয়ে কাজ করি। কি করি আমরা? প্রথমে আমরা আমাদের M3+ এর ঘনমাত্রা বের করব। খাতায় আমরা লিখবো মিশ্রণে, এই যে মিশ্রণে M3+ এর
ঘনমাত্রা। এটা আমরা প্রথমে বের করব। বের করলাম কিভাবে বের করব? C1V1 ইকুয়াল কি C2V2, এটা অ্যাপ্লাই করে। তো প্রাথমিক ঘনমাত্রা কত দেওয়া আছে এখানে দেখো, 3 × 10⁻³ তাহলে C1 হচ্ছে 3 × 10⁻³ মোলার। এখন এখানে এম এর সহগ কত? 2, তাহলে 2 গুণ করতে হবে। আচ্ছা, প্রাথমিক আয়তন এম এর, প্রাথমিক আয়তন হচ্ছে 50 ml, 50 ml। C2 বের করব, V2 হচ্ছে কি 50 + 60, 110 ml। তাহলে এখন যদি আমরা C2 বের করি তাহলে কি হবে? C1V1 ভাগ কি V2। তাহলে বলো কি কি কাহিনী কি? C1 এর মান কত? 3 × 10⁻³। V1 কত? 50। V2 কত? এটা যোগ করবো আমরা, 110 ml। তাহলে উত্তর কত আসবে? হিসাব করো। 3 × 10⁻³ গুণ 50 ভাগ 110 ml, একটা মান আসবে। কত আসছে? আচ্ছা, আবার যদি এখানে তো 2 গুণ করতে হবে, ধর এই 2 × 50, তাহলে 3e - 3 গুণ 2 গুণ 50 ভাগ 110। তাহলে এটা 2.72 ইন্টু 10⁻³ এমন কিছু একটা পেলাম, রাইট? এইবার আমরা কি করব? এইবার আমরা কি করব বলতো? একই কাজ করব। আমরা ধরে নিব, লিখো ধরি এই ঘনমাত্রাটা কত, PQ2। PQ2 এর ঘনমাত্রা ইকুয়াল এক্স মোলার। তাহলে এখন PQ2 এর ঘনমাত্রা যদি এক্স মোলার হয়, তাহলে এখন C1 ইকুয়াল, এখানে তো MQ, তাই না? এম কিউ। তাহলে কিউ মাইনাসের ঘনমাত্রা বের করতে হবে আমাদের। কিউ মাইনাসের ঘনমাত্রা বের করতে হবে মিশ্রণে, এই দেখো মিশ্রণে, দেখো মিশ্রণে কিউ মাইনাসের ঘনমাত্রা ইকুয়াল, ঘনমাত্রা বের করবো আমরা C1 ইকুয়াল 2x। কেন 2x হলো? আমরা ধরেছি এর ঘনমাত্রা এক্স, তাহলে এর ঘনমাত্রার সহগ কত, 2 আছে না? তাহলে 2x লিখবো আমরা। V1 কত? V1 হচ্ছে 60 ml। C2 বের করব, আর V2 হচ্ছে আগের মতোই 110 ml। তো যদি তাই হয়, যদি তাই হয় তাহলে কি হবে? তাহলে C1V1 ইকুয়াল C2V2। তাহলে বা কি হবে? বা আমরা C2 ইকুয়াল কি ধরবো? 2x। এই যে এভাবে লিখবো, C1V1 ভাগ V2। তাহলে এটা কি হচ্ছে? 2x গুণ V1 কত? V1 হচ্ছে 60, আর V2 কত? 110। তাহলে C2 ইকুয়াল, কাটাকাটি করলে কি দাঁড়াবে? যে 12/11 x মোলার, এটা হবে 12x/11, তাই না? তাহলে এখন আমরা কেএসপির মানকে কাজে লাগাবো। কার মানকে কাজে লাগাবো? কেএসপির মানকে। অর্থাৎ MQ3 বিয়োজিত হলো M3 প্লাস আর কি 3Q-। তাহলে কেএসপি ইকুয়াল কি দাঁড়াবে? M3 প্লাসের ঘনমাত্রা ইন্টু Q- এর ঘনমাত্রা পাওয়ার কিউ। তো M3 প্লাসের ঘনমাত্রা কত? M3 প্লাসের ঘনমাত্রা কত, এটা আগে বের করলা। আচ্ছা, এই দেখো M3 প্লাসের ঘনমাত্রা বের করছো 2.72 ইন্টু 10⁻³। তাহলে এই যে 2.72 ইন্টু 10⁻³, আর এটা হচ্ছে কি 12/11 x পাওয়ার কিউ। এখন আমরা অঙ্কে কেএসপির মানটা বসাবো।
এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। 4.5 × 10⁻⁸ এই যে 4.5 × 10⁻⁸ ইকুয়াল, এই মানগুলো আমরা বসাবো। 2.72 × 10⁻³ গুণ 12x/11³ তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। 4.5e−8 ভাগ 2.72, এটা পাইলাম। অর্থাৎ এরকম দাঁড়াচ্ছে ঘটনা যে 12x/11 ইকুয়াল 0.0254। তাহলে এখন এক্স এর মান বের করতে হলে কি করতে হবে? একে 11 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করতে হবে। এটা গুণ 11 ভাগ 12, তাহলে এক্স এর ভ্যালু আসবে 0.023 মোলার। আমরা পরীক্ষার খাতায় কখনোই বলবো না যে এইটাই উত্তর। আমরা বলবো এর থেকে যদি বেশি হয়, বলবো যে এই ঘনমাত্রাটা PQ2 এর ঘনমাত্রা ঘনমাত্রা 0.023 মোলার এর বেশি হলে অধক্ষেপ পড়বে। আচ্ছা বলো, এখন একটা টাইপের অঙ্ক বাকি থাকলো, সমায়ন প্রভাব। সমায়ন প্রভাবের অঙ্ক আমরা আগামী দিন করে দিব। তোমরা সবগুলো সিকিউ দেখবা, করবা। সমায়ন প্রভাবের অঙ্কগুলো আমরা আগামী দিন করে দিব। করে দিলে তারপর আমরা পুরোটা সলভ করে দিব। যদি ছোটখাটো কিছু বাকি থাকে তারপরের ক্লাসে সলভ হবে, নাহলে মোস্ট অফ পড়াই আগামী দিন এই পর্বের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে এই পর্বের মোস্ট অফ পড়াই শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।